আমরা এই পর্যায়ে আলোচনা করব আমদানির ক্ষেত্রে মূসকের বিভিন্ন রকমের নিয়ম কানুন। আশা করছি যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন, ধারাবাহিকভাবে দেখলে গুরুত্বপূর্ণ মূসকের আইন ও তার ব্যবহারিক দিকগুলো ভালো বুঝতে পারবেন। ধারা 27, করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি। কাস্টমস আইনের অধীনে যে পদ্ধতি ও সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতি ও সময়ে আমদানির উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায় করতে হইবে। ধারা 28, করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ। কোনো করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে নিম্ন বর্ণিত পরিমাণের সমষ্টি। কাস্টমস আইনের অধীনে আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্য মূল্যের পরিমাণ এবং পণ্য আমদানির উপর প্রদেয় যদি থাকে আমদানি শুল্ক, সম্পর্ক শুল্ক এবং অন্যান্য শুল্ক ও কর, আগাম কর এবং অগ্রিম আয়কর ব্যতীত। তার মানে পণ্য আমদানির উপর প্রদেয় যদি থাকে আমদানি শুল্ক, সম্পর্ক শুল্ক এবং অন্যান্য শুল্ক, এগুলো যোগ হবে। শুধু আগাম কর এবং অগ্রিম আয়কর বাদ যাবে। আগাম কর কিন্তু মানে ভ্যাট অগ্রিম যেটা, সেটাকে বলা হচ্ছে, আপনি দেখবেন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স শেষে ট্যাক্স আছে, এই ভ্যালু অ্যাডেড বাদ দেওয়ার পরে ট্যাক্সকে অগ্রিম করছে, অর্থাৎ এটা ভ্যাট অগ্রিম, সেটা বলা হচ্ছে। আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি তাহলে দেখতে পাবেন কোনো পণ্য আমদানিকালে বিভিন্ন প্রকার ডিউটি, কর, শুল্ক আদায় করা হয়, যেমন আমদানি শুল্ক, সম্পর্ক শুল্ক, রেগুলেটরি ডিউটি, অগ্রিম আয়কর, আগাম কর ইত্যাদি। উল্লেখিত ডিউটির সাথে আমদানিকালে পণ্যের উপর মূসক ও আদায় করতে হবে। এই ধারায় আমদানিকালে আমদানিকৃত পণ্য বা সেবার মূসক আরোপযোগ্য মূল্য নির্ধারণের পদ্ধতি বলা হয়েছে। মূসক আরোপযোগ্য মূল্য হবে শুল্কায়নযোগ্য মূল্যের সাথে, অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালুর সাথে আমদানি শুল্ক বা কাস্টমস ডিউটি, সম্পর্ক শুল্ক মানে সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি বা আরডি যোগ করে যে পরিমাণ পাওয়া যাবে। অর্থাৎ ভ্যাট সমান এভি অ্যাসেসেবল ভ্যালু যোগ সিডি কাস্টমস ডিউটি যোগ আরডি রেগুলেটরি ডিউটি যোগ এসডি সাপ্লিমেন্টারি ডিউটি গুণ 15%, যেখানে এভি সমান শুল্কায়নযোগ্য মূল্য, সিডি আমদানি বা বহি শুল্ক, আরডি রেগুলেটরি ডিউটি, এসডি সম্পর্ক শুল্ক, যেটা আমি আগে বললাম। আমদানি পর্যায়ে এই আইনের 26-এ উল্লেখিত মানে ধারা 26-এ উল্লেখিত এবং এসআরও এর মাধ্যমে আমদানি পর্যায়ে অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবার আমদানি ব্যতীত অন্য সকল পণ্য ও সেবার আমদানি ক্ষেত্রে মূসক আদায় করতে হবে। আমদানি শুল্ক অর্থাৎ কাস্টমস ডিউটি না থাকলেও মূসক আরোপ করতে হবে। আমদানি শুল্ক আদায়কালে অন্যান্য শুল্ক করাদির সাথে মূসক আদায় করতে হবে। আমদানি পর্যায়ে ভ্যাট, আগাম কর, সম্পর্ক শুল্ক আদায় করার জন্য এই আইনের ধারা 88 এর মাধ্যমে কাস্টমস কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে। আমদানির ক্ষেত্রে মূসক হার 15% এবং ধারা 31 মোতাবেক আগাম কর বাণিজ্যিক আমদানিকারকের জন্য 5% হারে ও উৎপাদনকারীর উপকরণ আমদানির ক্ষেত্রে 3% হারে আরোপ করা হয়েছে। কোনো পণ্য বা সেবার আমদানির ক্ষেত্রে আমদানিকারকই মূসক পরিশোধ করবেন। আমদানির ক্ষেত্রে মূসক আরোপযোগ্য মূল্য হবে শুল্কায়নযোগ্য মূল্যের সাথে সিডি, আরডি ও এসডি থাকলে তা যোগ করে পাওয়া যাবে। মূসক আরোপযোগ্য মূল্যের উপরই আগাম কর হিসাব করতে হবে। পুনঃ আমদানিকৃত পণ্যের উপর পণ্যের মূল্য নির্ধারণ, অর্থাৎ আপনি পণ্য রপ্তানির পর উহা পুনঃ আমদানি
করিবার ক্ষেত্রে যদি পণ্যটির আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য বা গুণগত মান অপরিবর্তিত থাকে, তাহা হইলে উক্ত পণ্যের মেরামতের পর যে পরিমাণ মূল্য বর্ধিত হয়, উহার সহিত বীমা, ভাড়া, ল্যান্ডিং চার্জ যোগ করিয়া শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করতে হবে, যাহা মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে। এটা হচ্ছে ধারা 29, পুনঃ আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ গেল। এবার হচ্ছে আমরা এটা যদি একটু আলোচনা করি তাহলে দাঁড়ায়, অনেক সময় কোনো পণ্য মেরামত বা নির্মাণ কাজ বা অন্য কোনো প্রয়োজনে বিদেশে রপ্তানি করা হয় এবং কোনো প্রয়োজনে বিদেশ রপ্তানি করা হয় এবং কাজ শেষে পুনঃ আমদানি করা হয়। পুনঃ আমদানি করার ক্ষেত্রে যদি পণ্যটির আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য গুণগত মান অপরিবর্তিত থাকে, উক্ত পণ্যের মেরামতের পর যে পরিমাণ মূল্য বর্ধিত হয়, তার সাথে বীমা, ভাড়া এবং ল্যান্ডিং চার্জ যোগ করে মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ করতে হবে। ধারা 30, আমদানির নিমিত্ত রপ্তানির নিমিত্ত আমদানি, অর্থাৎ আপনি যে পণ্যগুলো তৈরি করে বিদেশে রপ্তানি করবেন তার যে কাঁচামাল সংগ্রহ করার জন্য যেটা আমদানি করবেন। কোনো পণ্য বিদেশের অভ্যন্তরে ভোগের উদ্দেশ্যে খালাস বা ছাড় না করিয়া রপ্তানির উদ্দেশ্যে আনয়ন করা হইলে উক্ত পণ্য করযোগ্য হইবে না। পর্যালোচনা, অনেক সময় এক দেশ হতে কিনে অন্য দেশে রপ্তানি করা হয় কিংবা ট্রানজিট ব্যবহার করে বাংলাদেশের মধ্য দিয়ে অন্য দেশে পণ্য রপ্তানি করা হয়। আবার মেরামত বা সংস্কার বা অন্য কাজের জন্য আমদানি করা হয়। আবার কোনো কাজের জন্য বিদেশ হইতে সাময়িক সময়ের জন্য আমদানি করা হয়, যা কাজ শেষে আবার রপ্তানি করা হবে। সেক্ষেত্রে উক্ত আমদানির উপর মূসক আরোপযোগ্য হইবে না। যেমন চায়না হতে কোনো পণ্য আমদানি করে তা যদি ভারতে বা পার্শ্ববর্তী কোনো দেশে রপ্তানি করা হয়, সেক্ষেত্রে উক্ত পণ্যের উপর মূসক আরোপযোগ্য হবে না। মোট কথা, আমদানিকৃত পণ্য দেশীয় ভোগের জন্য খালাস করা না হলে তার উপর মূসক আরোপযোগ্য হবে না। আবার বাংলাদেশে কোনো কাজের জন্য আমদানি করা হলে এবং কাজ শেষে রপ্তানি করা হলেও উক্ত সুবিধাপ্রাপ্ত হবেন। যেমন অনেক বড় প্রকল্পের জন্য মেশিনারিজ বা যন্ত্রপাতি আমদানি করা হয় এবং কাজ শেষে আবার তা ফেরত প্রদান করা হয়। আমদানির আগাম কর পরিশোধ ও সমন্বয়। প্রত্যেক নিবন্ধিত, এটা হচ্ছে ধারা 31, প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর প্রদেয় মূসক উপধারা 2A উল্লেখিত হারে আগাম পরিশোধ করিবেন। করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয়, সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে 3% হারে এবং অন্যান্য ক্ষেত্রে 5% হারে আগাম কর প্রদেয় হইবে। প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন, তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী 4 কর মেয়াদের মধ্যে মূসক দাখিল পত্র কত মনে আছে, 9.1 বা 9.2, মূসক দাখিল পত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারিবেন। যে ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত নহেন, তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত প্রদানের নিমিত্ত কমিশনার নিকট আবেদন করতে পারিবেন। কমিশনার আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতি উহা নিষ্পত্তি করিবেন। বিধি 19, আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত। আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধিত ব্যক্তি ধারা 31 এর উপধারা 3 এ বর্ণিত কর মেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদয় আগাম কর হ্রাসকারী সমন্বয় সাধন করতে পারিবেন। উপবিধি 1, যেটা আমরা উপরে পড়ে আসলাম, উপবিধি
1 উল্লেখিত পূরণকল্পে নিবন্ধিত ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদয় প্রদেয় কর হইতে পরিশোধিত সমুদয় আগাম কর হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন। আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত ও পদ্ধতিতে পরিশোধিত সমুদয় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনের নিকট আবেদন করিতে পারিবেন, যথা তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্য কাহারও নিকট হস্তান্তর করিতে পারিবেন না। যে তারিখে আগাম কর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে 120 দিনের মধ্যে তাহাকে ফরম 4.1 নিকটবর্তী যে কোনো কমিশনারের বরাবর অনলাইনে বা কাগজে আবেদন করতে হইবে। তাহলে আমরা আমদানির ক্ষেত্রে মূসকের বিভিন্ন নিয়মকানুনগুলো একটা ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন অথবা রিপিট কয়েকবার শুনবেন, বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।